নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। কোথাও হাথরাসের সেই জঘন্যতম ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে কি এক সুতোয় বাধা পড়ল আরজি করের এই অভয়ার সেই ধর্ষণ আর খুনের ঘটনা? উত্তরপ্রদেশ থেকে কলকাতার আরজি কর কি একটা লাইন টানা হয়ে গেল? কেন বলছি? কারণ যে লাইনটা যিনি টানতে এসেছেন তার নাম সীমা পাহুজা, সিবিআই এর আধিকারিক এবং একজন দক্ষ অফিসার হিসেবে ইনি স্বীকৃত। সীমা হাথরাস কাণ্ডেও সিবিআই এর তদন্তের দায়িত্বে ছিলেন সেখানে, এবং সিবিআই যে তদন্তের সমাধান করেছিল হাথরাসে, সেটা কিন্তু এই সীমার নেতৃত্বেই হয়েছিল, সীমা পাহুজার নেতৃত্বেই হয়েছিল। আরজি কর কাণ্ডে তদন্তভার সিবিআই এর কাছে যাওয়ার পর কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে অনেক আধিকারিক সদর দপ্তর থেকে কলকাতায় এসছেন। এবার সেই তদন্তকারী দলের সঙ্গে যুক্ত হলেন সীমা। তিনি এর আগে উত্তরপ্রদেশের হাথরাসের যে ধর্ষণ কাণ্ড হয় তাতে যুক্ত ছিলেন। আমরা কি দেখেছি এখনো পর্যন্ত এখানকার কেসের অগ্রগতি বলতে? সন্দীপ ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সোমবার তাকে চতুর্থবারের জন্য ডেকে পাঠানো হয়েছে। এছাড়া সঞ্জয়, যে কলকাতা পুলিশ যাকে ধরেছিল, সিভিক পুলিশ, তার পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে আদালতের কাছে। এখনো কিন্তু সিবিআই এর হাতে কেউ গ্রেপ্তার হয়নি। তার মধ্যেই কিন্তু এই খবরটা এলো যে হাথরাসের যিনি নেতৃত্ব দিয়েছেন, তৎকালীন ডিএসপি ছিলেন, সীমাকে এই ঘটনার তদন্তকারী দলে যুক্ত করা হয়েছে। এবং ইনি কিন্তু 2023 সালে রাষ্ট্রপতির মেডেলও পেয়েছেন দক্ষ অফিসার হিসাবে। প্রধানমন্ত্রী তারাতে কিন্তু এই মেডেল তুলে দিয়েছেন, রাষ্ট্রপতি পদক। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালের 14ই সেপ্টেম্বর হাথরাসে 4 জনের লালসার শিকার হতে হয়েছিল 19 বছরের এক দলিত তরুণীকে। উচ্চবর্ণের 4 দলিত তরুণীকে গণধর্ষণের পর একটি মাঠে ফেলে দেওয়া হয়, এবং বাড়ির লোকেরা যখন তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছিল তখন তার গোপনাঙ্গে এবং তার কাঁধে অনেকগুলো আঘাত ছিল। 11 দিন মোড়ে দিল্লির সফদরজং হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়। তার মৃত্যুর পর নিয়ে কিন্তু আবার সেই একটা নাটক হয়েছিল, তরুণীর দেহ পোড়ানো হয়েছিল, একটা অ্যাম্বুলেন্সে চাপিয়ে গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিবারের হাতে তুলে না দিয়ে উত্তরপ্রদেশ এবং সরকারি কর্তব্য যারা অফিসার ছিলেন তাদের উপস্থিতিতে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সারা দেশে। এবার আসুন আমরা দেখি এখানে দাঁড়িয়ে হাথরাস এবং কলকাতার আরজি করের যে খুনের ঘটনা, দুটোই ধর্ষণ করে খুন, দুটোই নৃশংস ঘটনা, সেটা কোথায় কোথায় তাদের মিল। চলুন আমরা সেটা এক নজরে দেখে নিই। এবার দেখুন হাথরাসের যে গণধর্ষণ হয়েছিল তার সাথে আরজি করের ঘটনা কি কিভাবে এখনো পর্যন্ত মিলে যায়, যেগুলোর এখনো হাথরাসের সময় যখন প্রথম ঘটনা হয়েছিল যে আর কি উত্তরগুলো খুঁজছিল সিবিআই, এখানের ক্ষেত্রেও কিন্তু এখনো পর্যন্ত সেই উত্তরগুলো খুঁজছিল। কেমন? যেমন কন্ট্রাডিক্টরি থিওরি এখনো পর্যন্ত আসছে যে এখনো পর্যন্ত এটা রেপ না গ্যাং রেপ। কলকাতা পুলিশ যেমন একজনকেই গ্রেপ্তার করেছিল, সঞ্জয়কে। ফলে এটা যে গণধর্ষণ সেটা কিন্তু এখনো পর্যন্ত আর কেউ গ্রেপ্তার হয়নি। কিন্তু যখন আর কি পোস্টমর্টম রিপোর্ট সামনে এসেছে তখন দেখা গেছে আরজি করের ক্ষেত্রে তারও কিন্তু গোপনাঙ্গে গভীর ক্ষত দেখা গেছে এখানে ক্ষেত্রেও। এবার এখানে হাথরাসে যেমন হয়েছিল, সিবিআই একটা কংক্রিট যেটা বলা যাচ্ছে এভিডেন্স টু এস্টাবলিশ দ্য গ্যাং রেপ হয়েছিল, যেটা হাথরাসের ক্ষেত্রেও এখানেও তাই। সেটা এভিডেন্স, সেটা সিবিআই সেখানে ফরেন্সিক এক্সপার্ট নিয়ে এসেছিল। এখানেও আপনারা দেখছেন যে ফরেন্সিক এক্সপার্ট নিয়ে আর কি ইনভেস্টিগেশনে নিয়ে আসা হয়েছে। তা আর কি কারণ যে এভিডেন্সগুলো কালেক্ট করা হয় তার সঙ্গে যে ফরেন্সিক এক্সপার্ট সেটাকে মেলানো হয়, যে ফরেন্সিকে গিয়ে দেখুন তাও হাথরাসে মেয়েটি বেঁচে ছিল, আর আরজি করের অভয়া সে তো মারাই গেছে সেখানে দাঁড়িয়ে। এবার সব থেকে বড় যেটা হয়েছিল সেখানে দাঁড়িয়ে যে পুলিশের হাথরাসে যেটা হয়েছিল, যেটা
নেগলিজেন্স অফ দ্য পুলিশ অ্যান্ড আদার্স, এখানেও দাঁড়িয়ে কিন্তু নেগলিজেন্সের পুলিশের একটা থিওরি উঠে আসছে, এবং আদার্স মানে সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে আরজি করের যে অ্যাডমিনিস্ট্রেশন, যে সন্দীপ ঘোষের যে কাজকর্ম, ওখানকার স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম আরজি করের, সেখানে দাঁড়িয়ে কিন্তু আহ, একটা অ্যালিগেশন উঠে আসে, সেই জায়গাটাও কিন্তু তদন্তের আওতায় আসবে। তারপরে হোয়াট ইজ দ্য রিয়েল অ্যাকিউজড বিহাইন্ড দি ক্রাইম, সেটা হাতরাসের ক্ষেত্রেও হয়েছিল। কে রিয়েল অ্যাকিউজড? সঞ্জয় কি রিয়েল অ্যাকিউজড? বা আর যারা যারা আছে কি রিয়েল অ্যাকিউজ? তাহলে রিয়েল অ্যাকিউজটা কে? এখানেও কিন্তু অন্যতম এটা সব থেকে বড় জায়গা। ফলে হাতরাসের ক্ষেত্রেও যে মোটিভটাকে সামনে আনা হয়েছিল, যে খুনের পেছনে মোটিভটা কি ছিল এই দলিত হত্যার পেছনে, একইভাবে এখানেও তাই। এখনো পর্যন্ত আমি যেগুলো বললাম যে এটা রেপ না গ্যাং রেপ, সেখানে দাঁড়িয়ে সেটা। তারপরে যারা পেছনের আসল মাথাটিকে, সেখানে দাঁড়িয়ে তার কি কারণে একে মেয়েটিকে খুন করা হলো এবং ধর্ষণ করা হলো তার। এবং থার্ড পার্ট হচ্ছে কার কার নেগলিজেন্স ছিল। কলকাতা পুলিশের পার্টি কি নেগলিজেন্স ছিল, সেখানে দাঁড়িয়ে অন্যান্য আধিকারিকদের পার্টি কি নেগলিজেন্স ছিল, সেই জায়গাটায় তদন্ত হবে। এবং অবভিয়াসলি যেটা আরেকটা বলা হচ্ছে যে তার বাবা মাও পর্যন্ত অভিযোগ করছে অভয়ার যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। এখানেও সেটা বলা হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, যে অভয়ার নাকি যে ঘরে দেখানো হচ্ছে মৃত্যু বলে, সে ঘরটা প্লেস অফ অকারেন্স, সে ঘরে প্লেস অফ অকারেন্স না। তার বাবা মা বলছে আমরাও শুনেছি যে তার অন্য ঘরে মারা গিয়েছিল, তারপর তাকে নিয়ে এসে এ ঘরে রেখে দেওয়া হয়। অর্থাৎ অভয়া ও ঘরে মরেনি, এরকম একটা থিওরি কিন্তু ভেসে বেড়াচ্ছে। এবং ওই যে আবার এভিডেন্স ট্যাম্পারিং কিভাবে বলছি, কারণ তার পাশের এক উল্টো দিকের একটা ঘর ভেঙে দেওয়া নিয়েও কিন্তু লোকের মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। ফলে তৃণমূল কংগ্রেস যখনই কিছু হয় হাতরাস উন্নাওয়ের কথা বলে, কিন্তু হাতরাস গণধর্ষণের সঙ্গে আরজি কর গণধর্ষণের যে একটা আমি বললাম যে এক সুতোয় বেঁধে দিলেন সীমা, এবং কি অদ্ভুত মিল দুটো জায়গাতেই। সেই এভিডেন্স ট্যাম্পারিং, সেই ধর্ষণ না গণধর্ষণ, সেই পুলিশের ভূমিকা, সেখানে সীমা সলভ করেছিলেন। এবার এবং কত দিনে, চলুন আমরাও সেদিকেই নজর রাখি। এবং আমরা কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে চাই জাস্টিস ফর অভয়া, যত দ্রুত সম্ভব হয়। সীমারা, কারণ সীমা পরে সে যোগ দিয়েছেন, যাতে এই তদন্তের একদম গোড়ায় পৌঁছাতে পারেন এবং আসল অপরাধী তাকে যেন ধরতে পারেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।